বাংলাদেশের এক একটা রাত এক একটা গুজবের লাইলাতুল রাত্রি, অর্থাৎ গুজবের রজনী। সন্ধ্যার পর থেকে আমি যে মুহূর্তে ভিডিও রেকর্ড করতেছি এই পর্যন্ত যতগুলা গুজব এবং যতগুলা চিৎকার, অর্থাৎ ভয় পেলে মানুষ যখন চিৎকার দেয়, চিৎকার করে চাপা আর্তনাদ কাজ করে মনের মধ্যে চাপা একটা ক্ষোভ থাকে কিংবা মনের মধ্যে চাপা একটা ভয় থাকে, এই বুঝি ঝড় এলো রে, এই বুঝি আওয়ামী লীগ ফিরে এলো রে। এই যে আওয়ামী ফোবিয়া, এই আওয়ামী ফোবিয়ায় ভুগতেছে পুরো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এবং তাদের যারা নিয়োগকর্তা অর্থাৎ সমন্বয়কারী তারা, এবং বাদ বাকি যে রাজনৈতিক দল রয়েছে ইনক্লুডেড বিএনপি, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে একটা একটা আতঙ্ক বিরাজমান। এটা বিএনপির ক্ষেত্রে অনেকটা কম, বাট বিএনপি ছাড়া এই জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে যারা সম্পৃক্ত ছিল, বিশেষ করে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এরকম জুনায়েদ সাকির, গণসংহতি, আরো বাকি সাকি যেগুলো সান্দালিব রহমান প্রার্থীর যে রাজনৈতিক দল রয়েছে, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে মোটামুটি যারা এই জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে সরাসরি ডলার খেকো অর্থাৎ ডিপ স্টেটের ডলারের টাকায় রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলন করেছিল, প্রত্যেকের মধ্যে একটা চাপা আতঙ্ক, একটা চাপা ভয় বিরাজমান। এমন এমন কিছু ফেসবুক স্ট্যাটাস আমরা দেখতে পেয়েছি যেটা দেখার পর অনেকটা হাসি আসে, অনেক অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে ভাবি যে কি নির্বোধ এরা, কি বোকার স্বর্গে বসবাস করছে এরা। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কি ফিরবে না সেটা সময় বলে দেবে, এই মুহূর্তে তো ফিরছে না, এখন তো তাদের দৃশ্যমান কোনো অবস্থান নেই, তাহলে এত ভয়ের কি আছে? দেখেন এক এক করে আপনাদের কি স্ট্যাটাস গুলা দেখাই। প্রথমত, নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের পদত্যাগের কথা শুনে তিনি যমুনাতে গিয়ে দেখা করেছেন ডক্টর ইউনূসের সাথে। ডক্টর ইউনূস নাকি পদত্যাগের বিষয়ে চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ তিনি দেশ পরিচালনা করতে পারছেন না কিংবা তিনি দেশ ঠিকঠাক করতে পারছেন না, সে জায়গা থেকে তিনি পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং অনেক গুজবকারীরা বলছে শনিবার পর্যন্ত তিনি সময় নিয়েছেন সেনাবাহিনীর কাছে, শনিবারের পর হয়তো তিনি পদত্যাগপত্র জমা দেবেন। এই বিষয়টা নিয়ে নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের যে প্রধান নুরুল হক নূর, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ডক্টর ইউনূস পদত্যাগ করবেন এমন কোনো কথা তিনি বলেননি, তবে তথাকথিত কতিপয় সমন্বয়ক ও এনসিপির নেতাদের বিভিন্ন ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ, মব সৃষ্টি, প্রভাব বিস্তার, জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্টের কর্মকাণ্ডে তিনি বিরক্ত ছিলেন এবং সংযত হতে বলেছেন। আর এনসিপির নেতারা তাদের উপর সৃষ্ট জনরোষ ও অপকর্ম আড়াল করে সিম্পেথি পেতে ভুয়া খবর ছড়িয়ে দিল যে ডক্টর ইউনূস আর থাকতে চাচ্ছেন না। কি বাটপারি ভাবতে পারেন! ডক্টর ইউনূস তিনি পদত্যাগের কথা ভাবছেন না, তিনি যারা মব সৃষ্টি করে, সরকার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপ করে, যারা বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত, তাদেরকে ডেকে নিয়ে তিনি সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন এবং নাহিদ ইসলামকে এই কথাগুলাই তিনি বলেছিলেন হয়তোবা। নুরুল হক নূর সেটাই বুঝিয়েছে, শুধুমাত্র পাবলিক সিম্পেথি পাওয়ার জন্য নাহিদদের একটা নাটক, সাধারণ নাটক, যে ডক্টর ইউনূস পদত্যাগ করছেন। মুরগি মিলন ক্ষেত্রে যে ডিম মিলনকে আপনারা সবাই চিনেন, ডিম মিলন সরাসরি বলেই দিয়েছে যে এনজিও পরিচালনা করা আর দেশ পরিচালনা করা এক বিষয় না, যেটা আমরা আরো 6 মাস আগে বলেছিলাম। শিবির অর্থাৎ সেই 71-এর গণহত্যাকারী ছাত্র সংঘের যে পরিবর্তিত নাম শিবির, শিবিরের সভাপতি সে বলেছে 36 জুলাই বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম। 36 জুলাই আবার কেমনে হয় ভাই? আমরা তো জানি মাস 31 পর্যন্ত সীমাবদ্ধ, 36 পর্যন্ত সীমাবদ্ধ, সেটা তো আমরা জানতাম না। 5ই আগস্টই বলো, সমস্যা নাই তো, একটা জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে তোমরা সরকার পতন করেছো, সেটা 5 আগস্ট ছিল, 5 আগস্ট বলো, সেটা তো জুলাই বলার কোনো কিছু দেখছি না। সব থেকে চমকপ্রদ একটা কথা, যেই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা বিভেদ চলমান, একটা একটা সম্পর্কের মধ্যে একটা টানপূরণ চলছে, ঠিক সেই মুহূর্তে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যুব ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা, শিশু উপদেষ্টা, বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ান একটা বিতর্কিত স্ট্যাটাস দিয়েছে। সেখানে সেনাবাহিনীকে জড়ানো হয়েছে। বিএএল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, নর্থ অর্থাৎ নর্থ বলতে সেনাপ্রধান বা সেনা ক্যান্টনমেন্টকে বোঝানো হয়েছে ঢাকার, এন্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমিরটাকে আনছেন তা আপনাদেরই খাবে। আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটা ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টে বোধের দেশের ভাগ্য। বাটপাড়ের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, খাইতে পারতি না,
এখন 50,000 টাকা দামের জুতা পরিস, 1 লক্ষ টাকা দামের ঘড়ি ব্যবহার করিস, দামি দামি ব্র্যান্ডের সানগ্লাস, দামি দামি ব্র্যান্ডের টি শার্ট, দামি দামি ব্র্যান্ডের জিন্স, হ্যাঁ, দামি দামি ব্র্যান্ডের ফোন, বিএমডব্লিউ গাড়ি ব্যবহার করিস তোর বাবার টাকা দিয়ে। তোর বাবা তো একটা স্কুল শিক্ষক, একটা স্কুল শিক্ষক তোকে ভাবে কিভাবে সাপোর্ট দেয়? তুই উপদেষ্টা হয়েছিস, তুই সরকার থেকে কয় টাকা বেতন পাস? তোর এই টাকা বেতনে কি তোর সব জীবন মানের যে ধরনের জীবন মান তুই চালা সেটা কি মানে ব্যয় কি মিটে তোর টাকা দিয়ে? টুকায়ের বাচ্চা 6 লক্ষ টাকার কম্বল বিতরণ করতে গিয়ে 26 লক্ষ টাকা হেলিকপ্টার বিল দিয়েছিলি, মনে নাই? এখন লম্বা লম্বা কথা বলিস। তোরা তো জুলাই স্পিরিট ওই দিনই ধ্বংস করে ফেলেছিস, যেদিন তোরা উপদেষ্টা পরিষদে নিজেদের নাম লিখিয়েছিলি। এই ফকিনীর বাচ্চা সব থেকে বড় খারাপ। এই পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে যে শিশু বাচ্চা, নাবালক, সাবালক রয়েছে, এর মধ্যে সব থেকে বাটপার এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। টাউট একটা, মানে জাতীয় টাউট, এর নামে অভিযোগের কোনো শেষ নাই। তথাকথিত আল জাজিরার যে গুজববাজ সাংবাদিক জুলকার নাইন সায়ের, যেটা লাল বিপ্লবী ছিল, ডক্টর ইউনূসের মেশিন ম্যান সায়ের, জামাতের যে সাদা শকুন শফিক্কার মেশিন ম্যান হচ্ছে গিয়ে জুলকার নাইন সায়ের। সেও অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছে, এই সরকার ব্যর্থ, এই সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে, মানে সার্বিক অর্থে সেই সরকারকে ব্যর্থ হিসেবে চিহ্নিত করেছে তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেই পেজে দেওয়া হয়েছে, অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ডক্টর ইউনূস স্যার। অন্ধের দেশ, একটা সুখী সমৃদ্ধশালী সুষ্ঠু একটা স্থিতিশীল দেশকে আইসা দেশের কুনমাইরা এখন চলে যাওয়ার জন্য একটা উপক্রম সৃষ্টি করছে। বাংলাদেশের মানুষ কতটা ক্ষুব্ধ, বিক্ষুব্ধ। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা কি লেভেলের চাপা ক্ষোভ রয়েছে আপনারা খেয়াল করতে পারবেন না। আমাদের সাথে তো অনেকেই তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সাথে কথা হয় ওভার ফোন কলে, তারা তো বলে তাদের মধ্যে কি ধরনের ক্ষোভ রয়েছে। প্রত্যেকটা জিনিসপত্রের দাম বৃদ্ধি, কোনো কিছু ঠিক নাই। সন্ধ্যার পর মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না ভয়ে, কখন ছিনতাইকারী এসে ছুরি মেরে সবকিছু নিয়ে চলে যায়। বাসা থেকে বেরোতে পারে না, কখন ডাকাত ঢুকে। বিশেষ করে প্রান্তিক যে মফস্বল শহরগুলোতে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। বাংলাদেশের মিডিয়া তো সবকিছু প্রকাশ করে না, নিউজ আসে না, তো আপনারা তো অনেক কিছু জানতে পারেন না। আমরা অনেক তথ্য জানি না, যেগুলো আমাদেরকে জানানো হয় সেগুলো আপনাদেরকে বলা হয়। তো সবকিছু কইরা সে নাকি অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছিল। একটা বাটপার, একটা আন্তর্জাতিক লেভেলের টাউট, যে কিনা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিছে, সে নাকি অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছে। সে যে একটা টাউট, এটা তো আরো বহু জায়গায় শেখ হাসিনা বুঝে গেছিলেন এবং তিনি সেটা সতর্ক করেছিলেন। এখন তো সবাই বুঝতে পারছে। সবশেষে যেটা বলতে চাই, ডক্টর ইউনূসের যে চাপরাশি শফিক, ডাস্টবিন শফিক, গণশত্রু শফিক, টুকাই শফিক, কেরানি শফিক, কেরানি শফিক মধ্যরাতে ভয় পেয়েছে কিনা? নিশ্চিতভাবে ভয় পেয়েছে। বিভিন্ন কথা তো সমালোচনা তো হচ্ছে মার্কেটে, রাজনৈতিক অঙ্গনে। সমালোচনা পেয়ে সে একটা আরবিতে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। দেখেন, ধর্ম ব্যবসায়ীদের সকল অবলম্বন হচ্ছে গিয়ে, সর্বশেষ অবলম্বন হচ্ছে গিয়ে ধর্মীয় অনুভূতি নিয়ে ব্যবসা করা, ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলা। এবং ডাস্টবিন শফিক একই পথেই হাঁটছে। সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাহতুম কারিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং নিশ্চয় বিজয়। এটার বাংলা অর্থ, এটা একটা আরবি আয়াত। মানে চিন্তা করেন, সবকিছু জানে, সব জানতা, পৃথিবীর সব বিষয়ে অভিজ্ঞ, কিন্তু এখন আবার আল্লাহর কাছে সহায়তা চায়। আল্লাহর কাছ থেকে সহায়তা নাকি সব বিজয় হয়ে যাবে। মানে ফান্দে পড়িয়া বগা কান্দের একটা কথা আছে না, ফান্দে পড়ে গেলে আল্লাহর নাম মনে পড়ে। 8 মাস যাবত বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন, নির্যাতন, বাংলাদেশ ব্যাপী নৈরাজ্য, মব ভায়োলেন্স, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর কি ধরনের নির্যাতন চালিয়েছে এরা, একটা কথা বলে না। এখন যখন চিপাই পড়ার একটা উপক্রম হয়েছে, যখন ফান্দে পড়ার একটা মানে পরিস্থিতির দিকে আগাচ্ছে দেশ বা তাদের সরকার, তখন আল্লাহর নাম নেই। কত বড় ভণ্ড, কত বড় ধর্ম ব্যবসায়ী হইলে পরে, কত বড় ধর্মান্ধ হইলে পরে এই ইসলামের আয়াতের আশ্রয় নেই, কুরআনের আয়াতের আশ্রয় নেই। চিন্তা করা যায় কত বড় চিটার। তো সর্বোপরি আবার আরেকটা তথ্য পেয়েছি, বিএনপি নেতাকর্মীদের একটা অংশ নাকি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছে। জানি না সত্যি কিনা, একটু আগেই SMS আসছে। যাই হোক দর্শক, সবশেষ এ ধরনের একটা পদত্যাগের একটা নাটক দেখেছিলাম 2023 সালে। সমন্বয়ক তামিম ইকবাল, ক্রিকেটের যে কি বলে অভিনেত্রী বা বাইজি বলতে পারেন, বাইজি ডান্সার অভিনেত্রী তামিম ইকবাল, যিনি কিনা পদত্যাগ নিয়ে সর্বোচ্চ নাটক করেছেন, কিন্তু পদত্যাগ করেননি, আবার ফিরে এসেছেন। ঠিক এমনটাই আমরা দেখতে পাচ্ছি 2025 সালে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে। এই যে পদত্যাগের একটা লম্বা নাটক সাজিয়েছেন, একটা লম্বা স্ক্রিপ্ট সাজিয়েছেন, এটা বোগাস। জীবনও পদত্যাগ করবে না, যতক্ষণ পর্যন্ত তার দেহে দম আছে, যতক্ষণ পর্যন্ত তিনি শেষ খেলা না খেলছেন, তিনি পদত্যাগ করবেন না। তিনি এই দেশে এসেছিলেন তার গ্রামীণ ব্যাংকে
উচ্চমানের সুদের বা সুদারুর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে 666 কোটি টাকা কর্মকূপ গ্রামীণ বিশ্ববিদ্যালয় নেওয়া, গ্রামীণ হসপিটাল হয়তো বা নিয়ে নেবে, আবার গ্রামীণের আন্ডারে একটা নভ এয়ারে একটা এয়ার ব্যবসা করার জন্য, মানে ই টিকেটিং বিমানের টিকিট ব্যবসা করার লাগে নাকি তিনি লাইসেন্স নিয়েছেন ইতিমধ্যে। তো এগুলো আমরা সব জানি ভাই, এগুলো আমাদের নতুন করে বলার কিছু নাই। তো সবশেষে আপনাদেরকে সতর্ক দিয়ে একটা কথা শেষ করতে চাই, ডক্টর ইউনূসকে সেনাবাহিনী এবং কি বিএনপি সিরিয়াসলি আর নিচ্ছে না। ডক্টর ইউনূসের পতন খুব শীঘ্রই হতে যাচ্ছে এবং তিনি পদত্যাগ করছেন আগামীকাল বা শনিবার, এটা আমি নিশ্চিত না, আমি জানি না, তবে এটা মোটামুটি নাটক, এটা মোটামুটি আমি নিশ্চিত। তো এই যে আগামীকাল অর্থাৎ যে মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি সেই মুহূর্তে শুক্রবার অলরেডি হয়ে গেছে, শুক্রবার জুম্মার নামাজের পর বাইতুল মুকাররম থেকে একটা বড় ধরনের মিছিল বের হবে এবং সারা দেশের বিভিন্ন প্রান্তে জামাত একটা পরিকল্পনা গেছে, তারা আগামীকাল সারা দেশের বিভিন্ন প্রান্তে তাদের সর্বোচ্চ লোকবল দিয়ে মিছিল করার চেষ্টা করবে, বিক্ষোভ করার চেষ্টা করবে এবং বহির্বিশ্বকে এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে একটা বার্তা দেবে যে ডক্টর ইউনূসের পেছনে অসংখ্য জনসমর্থন রয়েছে, আমরা ডক্টর ইউনূসকে চাই। কারণ আদতে জামাত ক্ষমতায় আসতে পারবে না, তারা সেটা জানে, তাদের ভোটের কত শতাংশ ভোট সেটাও আপনারা জানেন। তো জামাত আলটিমেটলি এখন ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বাংলাদেশের যে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, সব থেকে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি প্রক্টর সবকিছু জামাতের নিয়ন্ত্রণে। তো জামাত চাচ্ছে না নির্বাচন খুব দ্রুত হোক, সেনাপ্রধান যেহেতু বলেছেন, যদিও সেটা গুজব কিনা জানি না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে জামাত একটা লাথি খাবে, সেই লাথি থেকে বাঁচার জন্য মূলত কালকের প্রোগ্রাম। তারা সারা দেশব্যাপী আয়োজন করবে। অনেকেই বলছেন সেনা বাহিনীকে হামলা করার একটা পরিকল্পনা রয়েছে, কিংবা সেনা দপ্তর উদ্দেশ্য করে তারা লং মার্চ করবে, এগুলা সব মিথ্যা কথা, এগুলা কিছু করতে পারবে না, জামাতের ওই সক্ষমতার জায়গাটুকু নাই। তো আলটিমেটলি তাদের লক্ষ্য হচ্ছে আগামীকাল জুম্মার নামাজের পর একটা মেসাকার বিশৃঙ্খলা হইতে পারে, বাট সেটা না হওয়ার সম্ভাবনাই খুব বেশি। আইন শৃঙ্খলা বাহিনী সব সময় সতর্ক থাকবে, সেনাবাহিনীও যথেষ্ট ভূমিকায় থাকবে। সবকিছু মিলে জামাত চেষ্টা করছে আগামীকাল আন্তর্জাতিক গণমাধ্যম গুলাতে খুব সুন্দরভাবে প্রকাশ করার জন্য যে ডক্টর ইউনূসের পেছনে জনসমর্থন রয়েছে, আমরা ডক্টর ইউনূসকেই আরো বেশ কিছুদিন ক্ষমতায় দেখতে চাই, এটাই তাদের লক্ষ্য, এটাই তাদের পরিকল্পনা। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য পর্বে। যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ।